ধর্মীয় মেরুকরণ, হিন্দুত্ব সবটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি উত্তপ্ত। ভোটের আগে ধর্মীয় সুরসুরির চেষ্টা বিজেপির। এ রাজ্যে দুর্গাপুজো, সরস্বতী পুজো হয় না। অমিত শাহ দাবি করে গেছেন, অভিযোগ করে গেছেন, এ রাজ্যে করতে দেওয়া হয় না। অমিত শাহ মোদির বক্তব্যে কেন পুজো নিয়ে আক্রমণ, হঠাৎ করে উন্নয়ন বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে এই প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভোটের আগেই রাম মন্দির নিয়ে মরিয়া বিজেপি? ভোটের আগে ধর্মীয় মেরুকরণে হিংসার আশঙ্কা, একটি গোয়েন্দা রিপোর্ট তাই বলছে। আমরা নিয়ে আসবো সেই গোয়েন্দা রিপোর্ট আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আমরা তাদের সঙ্গে কথা বলবো। তবে প্রথমেই দেখে নেওয়া যাক, গতকাল যেভাবে অমিত শাহ দুর্গাপুজো এবং সরস্বতী পুজোকে শিখণ্ডী করে রাজ্যে হিন্দুত্বের সুরসুরি দিয়েছিলেন, নরেন্দ্র মোদী মেদিনীপুর থেকে শুরু করেছিলেন সরস্বতী পুজো এবং দুর্গাপুজো নিয়ে। অমিত শাহের ধর্মীয় মেরুকরণের কৌশলের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নেওয়া যাক। এই ছোট ছোট ভাই বোনেরা, বলো তো বোনেরা, আপনার রাজ্যে দুর্গাপুজো হয় কি হয় না? আমি জিজ্ঞেস করব। স্কুল কলেজে সরস্বতী পুজো হয় কি হয় না? আরো জোরে বলুন। অর্ধশিক্ষিত গর্ধশিক্ষিতদের কানে যাক। ঘটনার সূত্রপাত গত বছর মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় দুর্গাপুজো ও সরস্বতী পুজো নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছিলেন মোদী। কৌশলে খেলেছিলেন ধর্মীয় মেরুকরণের তাস। লোকসভা ভোটের মুখে মোদীর সুর অমিত শাহের গলাতেও। मैं कहना चाहता हूं, अगर बंगाल के अंदर सरस्वती पूजा और दुर्गा पूजा नहीं हुई तो कहां पाकिस्तान में जाकर करेंगे। বুধবার রামপুরহাটের সভা থেকে বিজেপিকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল কলেজে সরস্বতী পুজো হয় কি হয় না? আরো জোরে বলুন। অর্ধশিক্ষিত গর্ধশিক্ষিতদের কানে যাক। গেরুয়া শিবিরকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। হরিদাস সব কৃতদাস কয়েকটা বন্ডেড লেবার দাঙ্গাবাজি করে আর গুন্ডাবাজি করে ক্ষমতা এসছে, বলছে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না, বাংলায় নাকি সরস্বতী পুজো হয় না। আমি চ্যালেঞ্জ করে বলছি, হয় প্রমাণ করবেন, তা নাহলে রাজনীতি ছেড়ে দেবেন। আর আমি প্রমাণ করতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে উন্নয়ন নয়, ধর্মীয় ভেদাভেদকেই হাতিয়ার করছে বিজেপি। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বিজেপিকে টেক্কা দিলেন মমতা। নিউজ 18 বাংলা। জনগণের সব টাকা লুটে নিয়েছে। আমি সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, তার কাছে প্রথমে আসবো। সমীর দা, বাঙালির আবেগ, বাংলার আবেগ হচ্ছে দুর্গাপুজো, সরস্বতী পুজো, একটা উৎসব। সেই উৎসব আপনারা করতে দেন না, এই অভিযোগটা তুলেছেন খোদ অমিত শাহ। না হলে, যদি কোথাও কি যুক্তি আছে অমিত শাহ, না হলে আমি বলছি, হঠাৎ করে নির্বাচনের আগে এসে সর্বভারতীয় সভাপতি তিনি এই অভিযোগটা করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মেদিনীপুর থেকে অভিযোগ করে আসছেন, তার মানে কোথাও বাধা দেওয়া হচ্ছে। আসল কথা কি, মানে অমিত শাহ কিন্তু বাংলার ইতিহাস ভূগোল সম্পর্কে এখনো খুব একটা বেশি জানেন না। ভারতবর্ষ বিজেপি আর সংকটের মুখে। বিজেপি মানেই এখন ধর্মীয় মেরুকরণ, বিজেপি মানেই হয়ে গেছে ভাবাবেগে আঘাত দেওয়া, বিজেপি মানেই দলিত বিরোধিতা, দলিত হত্যা, আদিবাসী হত্যা, বিজেপি মানেই সংখ্যালঘুদের উপর অত্যাচার, এনআরসির নাম করে বাঙালি খেদাও যে পরিকল্পনা, মানুষকে হেয় করার যে রাজনীতি, আজকে কোথায় নেমে যেতে হবে? ধর্ম চলে এলো উন্নয়নকে বাদ দিয়ে। এটা একটা রাজনৈতিক নেতার, একটা রাজনৈতিক দলের বক্তব্য। একটা রাজনৈতিক দল মানুষের ভোটে, মানুষের আপনি কি বলছেন উন্নয়নের জন্য দুর্গাপুজো, সরস্বতী পুজো বলে ভাবাবেগে আঘাত করার চেষ্টা? ভাবাবেগে আঘাত করলে আমি সহ্য করবো কেন? আমি অমিত শাহকে ভোট দেবো কেন? আমি আবার দেবে না তো, কেউ দেবে না। যেখানে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটককে আমরা সম্মান দেই বাংলার মানুষ, যেখানে সম্প্রীতি হচ্ছে আসল কথা, ঐক্য হচ্ছে আসল কথা, সেইখানে সাম্প্রদায়িকতা, দাঙ্গার বীজ লাগানো যে চেষ্টা করছেন অমিত শাহ, তার ফল মানুষ দেবে। আমি স্বরূপদা, আপনি তো বাংলাতেই থাকেন, আপনি বাংলার সংস্কৃতির সঙ্গে খুবই পরিচিত। দুর্গাপুজো, সরস্বতী পুজো টার্গেট হলো কেন হঠাৎ করে? দুর্গাপুজো, সরস্বতী পুজো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা, এইটা আপনার মনে হয় যে বাঙালি মেনে নিতে পারবে, বাংলার মানুষ মেনে নিতে পারবে ভোটের জন্য? দেখুন, গোটা বক্তব্যটার কিছু অংশ তুলে বিতর্ক করলে বিতর্কটাই অতিরঞ্জিত হয়ে যায়।
উন্নয়নের বক্তব্যও ছিল, এই বক্তব্যও ছিল, তাই গোটাটা হলে একটা সামঞ্জস্য থাকে বক্তব্যে। আমি এখন গোটাটা শোনাতে পারবো না। হ্যাঁ, আমি গোটাটা শোনাতে পারবো না, তাহলে এক ঘন্টা হয়ে যাবে, তাই না? অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আপনার বাধ্যবাধকতা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে সরস্বতী পুজো, দুর্গা পুজো, একটা শব্দ আছে লেটার অ্যান্ড স্পিরিট, যেটা বোঝাতে চেয়েছেন যে দুর্গা পুজো তিথি মেনে ভাসান হয়নি। অনেক সময় অনেক জায়গায় সরস্বতী পুজো বন্ধ হয়েছে, হয়নি, সেটা গোটা রাজ্যের পার্সপেক্টিভে কিছু কিছু জায়গায় হয়েছে। আরেকটা যেটা আমার বন্ধু সমীরবাবু বললেন, দলিত চেম্বার অফ কমার্স বলছে যে বিজেপি শাসনকালে দলিত চেম্বার অফ কমার্স সবচেয়ে বেশি টাকা পেয়েছে দলিত এন্টারপ্রেনার্সদের দেবার জন্য। এনআরসি না, সিটিজেনশিপ বিলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মাইনরিটিসরা সুরক্ষা পাচ্ছে, যেটা শ্রীলঙ্কার minority একটু না, একটু কেন? সময় না, আপনার আমি বলছি সামনে নাগরিকত্ব বলিনি। বিল সংশোধনী নিয়ে উত্তর পূর্ব জ্বলছে কিন্তু এখন। না, না, এই মুহূর্তে সব উত্তর পূর্ব জায়গায়। এই জ্বলছে। কারণে পুরো একটু সব শেষ জায়গায় করতে গড়বড়। দিই, একটু শেষ করে নি, যে বাঙালি যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তাদের সুরক্ষার, তারা একটা ইনসিকিউরিটিতে ভুগছে উত্তর পূর্ব, তাদেরও অ্যাড্রেস করার জন্য বলা হয়েছে যে রাজ্য বিধানসভাও এটার সঙ্গে যুক্ত থাকবে, তারা রাজ্য বিধানসভা অনুমতি ক্রমে এটা হবে। তাই জন্য বাঙালির পক্ষেই দাঁড়ানো হচ্ছে, বাঙালির বিরুদ্ধে না, এটা অপপ্রচার। বাঙালির যে- পক্ষে কিন্তু হিন্দু পক্ষে, হিন্দুদের পক্ষে, শুনুন, বৌদ্ধদের দেশটা- পক্ষে, মুসলমান সহ সবার, মুসলমান না, বাদে আপনি সবার পক্ষে। একটু শুনুন, দেশটা ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের ভিত্তিতে, ওখান থেকে মাইনরিটি সর্বশান্ত হয়ে আসছে, সেটার সঙ্গে ঠিক। যারা মেজরিটি ভাগ্য উদ্ধারের জন্য আসছে, সেটা দুটোকে এক ঠিক, করে আমি দেখা আসবো, আবার ঠিক না। আমি আসবো উদয়ন বাবু, যে এখন নিশ্চয়ই এর আগেও গতকালও আরেকজন বিজেপি নেতৃত্ব এখানে ছিলেন, তিনিও বলেছিলেন যে আসলে হিন্দু মুসলিম হয়েই ভাগ হয়েছিল দেশটা। এখন আবার মনে করানো হবে সেইটা 2019 সালে, এবং সেইটা লোকসভা ভোটের ঠিক আগে একটা ইস্যু হয়ে উঠবে কেন? আমাদের তো সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কথা বলি, সার্বভৌমত্বের কথা বলি, ধর্মনিরপেক্ষতার কথা বলি। না, আমি বুঝতে পারছি না বিতর্কটা ঠিক কি নিয়ে। মানে এটা তো হিন্দু মুসলিম ভাগাভাগির কথা তো আমাদের সংবিধান বলেনি। আজকে আমরা সংবিধানের উপর নির্ভর করে, এবং যারা সাংসদ হয়েছেন, অমিত শাহ সাংসদ, তাকেও সংবিধান হাতে নিয়ে বলতে হয়েছে। শপথ নিতে হয়েছে, প্রধানমন্ত্রীকে সংবিধানিক নামে শপথ নিতে হয়েছে। ফলে আজকে হিন্দু মুসলিম বিভেদ রচনা করার কাজ তো তারা করতে পারেন না, মানে সাংবিধানিকভাবেই পারেন না। ফলে আমরা এইটা নিয়ে আলোচনা কেন করব? সবচেয়ে বড় কথা এটা, কারণ যেখানে সমস্যাটা অন্যত্র, হিন্দু মুসলমান সমস্যা তো নয়, সমস্যা হচ্ছে মানুষের বেরোজগারির সমস্যা, শিক্ষার প্রসারের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা। এই সমস্যাগুলোকে বড় করে দেখা দরকার। এবং আমি মনে করি সেই সমস্যার মধ্যে সরস্বতী পুজো, দুর্গাপূজা না, আসতে পারে তো? শুনুন, সরস্বতী পুজো, দুর্গাপুজো পশ্চিমবঙ্গে ওই পুজোই তো হয়। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো, দুর্গাপুজো প্রচুর হয়। আমাকে যদি ব্যক্তিগতভাবে একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে জিজ্ঞেস করেন, আমি বলবো স্কুল কলেজে, যারা পাবলিক ফান্ডে স্কুল কলেজ চলে, সেখানে সরস্বতী পুজো হওয়াই উচিত না, এটা সংবিধান বিরোধী বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কিন্তু সেখানে যদি কেউ, মানে কোন রকম ধর্মীয় অনুষ্ঠান হওয়া উচিত নয় যে পাবলিক ফান্ডে, আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। না, প্রথা চলে এসছে এবং সেটা খুব সাড়ম্বরে পালিত হয়, তাতে কোনো অসুবিধে নেই। এবং কিন্তু এইটাকে যারা ইস্যু করে ভাবছেন ভোটের বাজারে ঝাঁপাবেন, তারা ভুল ভাবছেন। কারণ এটা কখনো, যে পক্ষই করুন, এটা কখনো ইস্যু হবে না। এইটা কখনো মানুষের না, কিন্তু সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটা বড় অংশ জুড়ে বললেন, উন্নয়ন নিয়ে যদি বলতে হতো শুধু, যেটা বলছেন স্বরূপদা, যে অন্যান্য বক্তব্য আমরা মিউট করে আমরা চালাচ্ছি, অমিট করে চালাচ্ছি, কিন্তু এটাই তো বড় প্রশ্ন যে এই সরস্বতী পুজো, দুর্গা পুজোটা কেন ইস্যু হবে? আগামী 10ই ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজো, তার আগে বাঙালি কি ভাববে? বিজেপির পক্ষে ভাববে, না কংগ্রেসের পক্ষে ভাববে, না তৃণমূলের পক্ষে ভাববে? বেসিক্যালি আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে অমিত শাহ বা নরেন্দ্র মোদীর হাতে ইস্যুটা কি আছে ধর্মীয় মেরুকরণের বিষয়টা ছাড়া? তুমি দেখো, যেগুলো প্রমিস করেছিলেন 2014 সালে ক্ষমতায় আসার সময়, ইউনিফর্ম সিভিল কোড রিপ্লেসড হয়ে গেছে রাম মন্দির অযোধ্যা ইস্যুতে। গুড গভর্নমেন্টস ইন কাশ্মীর, পিডিপির সঙ্গে যৌথ নেতৃত্বে কোন কাশ্মীর উপহার দিয়েছেন? মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, উল্টোটা হয়ে গেছে, মিনিমাম গভর্নেন্স ম্যাক্সিমাম গভর্নমেন্ট হয়ে গেছে। লোকপাল ইমপ্লিমেন্টেশন কোথায় গেছে বলো তুমি? বিদেশ থেকে টাকা ফেরত আনা কোথায় গেছে? আমি বলছি মেইন ইস্যুসগুলো যেগুলোকে প্রমোট করেছেন, উমেন্স রিজার্ভেশন বিল, যেটা 2010 সালের মার্চ মাসে উমেন্স রিজার্ভেশন বিলটা
পাশ হয়েছিল রাজ্যসভায়, লোকসভায় পাশ হতে পারেনি মেজরিটি। আপনি বলছেন ব্যর্থতার তালিকাটাই বেশি। ব্যর্থতা এবং বেশি, সেই কারণে বিষয়টা ধর্মীয় issue। বিষয়টা আর কোনো ইস্যু নেই। হ্যাঁ, কিন্তু ফলে এইটা যদি স্বাভাবিকভাবে issue হয়, হিন্দুত্ব, এইগুলো যদি ইস্যু হয় তাহলে দেশের পক্ষে কি ভবিষ্যৎটা কি, দেশের একটা ভবিষ্যৎ রাজনৈতিক নিয়ে তো দলের চিন্তিত ভবিষ্যৎটা নন। কি? ওরা নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যিনি সরকারে আসতে পারবেন না বলে মোটামুটি বুঝে গেছেন, যার জন্য এখন এই শরিকি বিবাদে গেছেন। আমার মনে হয় তৃণমূলের সঙ্গে বিজেপির এই মেলোড্রামা যেটা টিভিতে প্রতিদিন দেখছি, এটা হচ্ছে শরিকি বিবাদ। আপনার মনে আছে? বিজেপির সঙ্গে তৃণমূলের বিবাদটা হলো কোত্থেকে? আমি একটা কথা বলি, বিজেপির সঙ্গে তৃণমূলের যোগাযোগটা হলো কি করে? 2014 সালে মনে আছে আমরা টিভিতে বারবার দেখতাম মোটা দড়ি দিয়ে না, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে আবার নরেন্দ্র মোদী পরে বলেছেন দড়ির অভাব পড়েছে। মঞ্চে এই দাঁড়িয়ে নাটক আমরা এইভাবে দেখেছি। জনসমাবেশের সামনে মানুষের সামনে এইভাবে দাঁড়িয়ে বলতে পারতেন? হ্যাঁ, একটা কথা হলো যে এই অমিত শাহ এবং মমতা ব্যানার্জির এই যে চাপানুতর চলছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক ঘটনা এই কারণেই, কারণ লোকসভা নির্বাচনটা আসছে, ফলে ইস্যুটা পুজো, ইস্যুটা ধর্ম, এটা যদি সামনে না আসে তাহলে মমতা ব্যানার্জিরও অসুবিধে আর বিজেপিরও হচ্ছে যে অসুবিধা। না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে থেকে ইস্যু আনছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে থেকে ইস্যু আনছেন না। ইস্যু অমিত শাহ বলছেন, তার প্রত্যুত্তর বলছেন। এটাই চলবে। কারণ হচ্ছে যে আপনি দেখুন, ইস্যুটা এতদিন ছিল হচ্ছে যে রাম মন্দির। গত 5টা বিধানসভার নির্বাচন যেটা হলো রাজ্যে, এই নির্বাচনের মধ্যে দিয়ে গোটা দেশে ইস্যুটা পাল্টে গেল। ইস্যু আর রাম মন্দির থাকলো না, ইস্যু হচ্ছে সাম্প্রদায়িকতা থাকলো না, ইস্যু হয়ে গেল কৃষক, ইস্যু হয়ে গেল বেকারি, ইস্যু হয়ে গেল কৃষকের সমস্যা। কিন্তু বিজেপির এখনো রাম মন্দির ইস্যু, এখন রাম মন্দির ইস্যু আনছে হ্যাঁ। এবং এইটাকে মমতাও প্রমোট করবে, তৃণমূল কংগ্রেসও হচ্ছে যে প্রমোট করবে। কারণ সাম্প্রদায়িক বিভাজন যদি পশ্চিমবাংলায় না হয় তাহলে শুধু এই যে সাম্প্রদায়িক বিভাজন পশ্চিমবঙ্গে হোক তাই চান মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দেখুন এনআরসি নিয়ে কি বলেছেন একবার দেখে নেওয়া যাক। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারো গায়ে হাত দিয়ে দেখুন কেন্দ্রীয় সরকার। দেখুন, বাঙালিতে যুদ্ধ লাগাচ্ছেন, কখনো বলছেন বাংলার লোকেদের তাড়িয়ে দেবো। গায়ের জোর, ক্ষমতার জোর, হাত দিয়ে দেখুন, হাত দিয়ে দেখুন একটা বাংলার লোকের ওপরে, তারপরে বুঝবেন। মাথায় রাখবেন, অত সহজ নয়। সমিতদা, এইভাবে বিরোধীরা বলছে, একজন দক্ষ প্রশাসক সে কিভাবে বাংলার মানুষকে সিকিউরিটি দিচ্ছে, একটা ধর্মীয়করণের রাজনীতির বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অমিত শাহর মতন একজন নেতা এসে যখন বিভেদের রাজনীতি, ধর্মীয় রাজনীতি করছে, তখন একটা রাজনৈতিক দল সিপিএম বা কংগ্রেস, যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য 2016 সালে যে অনৈতিক জোট, একটা কথা আছে, জোট করে দায়িত্ব নিয়ে বলছে, যখন রথযাত্রার আমি জাস্ট এটা ভাবা যাচ্ছে না, তখন হাইকোর্টে রাজ্য সরকার বলছে আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে রথযাত্রা হলে দাঙ্গা হবে, কিন্তু এই রথযাত্রা আটকানোর চেষ্টা হয়নি। মমতা ব্যানার্জি কি প্রচার করেছেন? ওরা রথযাত্রা করবে, আমরা পবিত্র যাত্রা করব। আপনারা ব্রিগেডে দাঁড়িয়ে, আপনারা আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেডে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বিভাজনের বিরোধিতা করবেন কি করবেন না? অবশ্যই করব। সেইখান থেকে তো তৃণমূলের অবস্থান তাই। আমাদের কথাটা হচ্ছে পরিষ্কার, আমাদের কথাটা পরিষ্কার, এইটা বিজেপি এবং তৃণমূল, এটা গটাপ কেস হচ্ছে। ইস্যুটাকে বারে বারে ধর্মের ইস্যুতে আনা হচ্ছে, ইস্যুটাকে চলন বাঁকা। আজকে যে কৃষকের কথা সিপিএম বলে থাকেন, আজকে কৃষক বন্ধুর মাধ্যমে এবং কৃষকদের খাজনা আদায়, শস্য মানে খাজনা মুকুব করা, সেই জন্য ফোরেদের এত দাপাদাপি, স্বাস্থ্য বিভাগ থেকে কৃষি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ফোরেদের দাপাদাপি, সামাজিক কেন সমীরদা? কন্যাশ্রী, যুবশ্রী, ফোরেদের দাপাদাপি কেন? এই যে 34 বছর বাংলাটাকে পিছিয়ে নিয়ে গেছে, আজকে বিগত 7 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম এবং আমি আসছি 150-র উপরে প্রশাসনিক বৈঠক করে যেভাবে বাংলাকে উন্নয়নের উন্নয়নের কথা বলছেন সমীরদা, যে উন্নয়নের কথা বলছেন সেই উন্নয়নের প্রসঙ্গ এনেছেন। বিজেপি আসলে সমস্তগুলোকে নকল করছে এ রাজ্যে যা যা প্রকল্প, সেই অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ এসে বলে যাচ্ছেন কন্যাশ্রী প্রকল্পও নাকি আমরা অনুকরণ করেছি। আমি গর্ধ শিক্ষিতদের চ্যালেঞ্জ করছি পাবলিকলি দাঁড়িয়ে, সরকারি মিটিংয়ে দাঁড়িয়ে, সরকারি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কন্যাশ্রী শুরু হয়েছিল কবে? 2013 সালে। আর আপনাদের ন্যাকামো প্রোগ্রাম, নাটের গুরুর প্রোগ্রাম, 100 কোটি টাকার বেটি বাঁচাও পধাও শুরু হয়েছিল কবে?
2015 সালে আজকে সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল সবাই সাম্প্রদায়িক বিভাজনের বিরোধিতা করছে, কিন্তু তার মধ্যে কংগ্রেস আর সিপিএম বলছে আপনারা নাকি নাটক করছেন তৃণমূলের সঙ্গে। দেখুন, কংগ্রেস এবং সিপিএম 34 বছর একে অপরের সঙ্গে লড়াই করে একটা আনহলি অ্যালায়েন্স করেছিল। বিধানসভা এবার হবে কিনা বলতে পারছি না, সেটাকে ঢাকার জন্য বলছে তৃণমূল বিজেপির একটা ট্যাকটিক্যাল অ্যালায়েন্স চলছে, সেটা কেউ দেখতেও পাচ্ছে না, অদৃশ্য। এবং গতকাল কাঁথিতে আমাদের প্রায় 300-র ওপর লোকজন ভীষণ রকমভাবে প্রহৃত হয়েছেন, 54টা বাস আক্রান্ত হয়েছে, 30 জনের ওপর আমাদের কার্যকর্তা নিহত হয়েছে। এইগুলো কোনো অঙ্ক, আমি একটু শেষ করি, আপনি আপনার সময় বলে শুনুন প্লিজ। তারপর আরেকটা যেটা বলছি, তার মানে সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা করেই ছিল, চিরকালই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা তলায় তলায় ভালো সম্পর্ক চিরকালই ছিল। আর আরেকটা একটু তরুণ, আমি শেষ করে দিই, আমি আরেকটা কথা আমার কংগ্রেস বন্ধু বলেছেন, দেখুন বিরোধীরা তাদের বক্তব্য বলবে, গণতন্ত্রে সেটা আমি আশীর্বাদ হিসাবেই নিই, কিন্তু ট্রান্সপারেন্সি রিপোর্টে বলছে মোদী সরকারের কাজের ভালো হয়েছে, ইজ অফ ডুইং বিজনেস বলছে ভালো হয়েছে, IMF বলছে ভালো হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে ভালো হয়েছে, 2 কোটি কর্মসংস্থান হয়েছে। আপনার দেখুন, কর্মসংস্থান বলতে আপনার শুধু 10 to 5 জবস বোঝায় না তো, কর্মসংস্থান বলতে আপনার না, কর্মসংস্থান বলতে আপনার যে স্মার্ট ইন্ডিয়া তৈরি করার জন্য নোটবন্দি সফল হয়েছে। আপনি যদি প্রশ্ন করে আপনি অনেকক্ষণ বলার পরে আমি প্রশ্ন করছি, আমার তো প্রশ্ন করার দায়িত্ব, আমি তো সঞ্চালক। আপনি আপনার যেটা স্টার্টআপে ইন্ডিয়া 3rd ওয়ার্ল্ডে, স্টার্টআপটা কিন্তু নিউ জবস ক্রিয়েট করে, অক্সিলারিজ দিয়ে নিউ জবস ক্রিয়েটেড হয়, কিন্তু বিরোধীরা বলছে কর্মসংস্থান হয়। বিরোধীরা তো রাজনীতির জন্য সমালোচনা করছে, তার মতো করে একটা জিনিস বলি তাহলে, এই যে সম্প্রতি দাভোসে যে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন হয়ে গেল, সেখানে অক্সফ্যাম যে রিপোর্টটা প্রশ্ন, সেই রিপোর্টটা কি ভুল? দেশের 1% মানুষের হাতে 51% সম্পদের হচ্ছে যে অধিকার। আমাদের দেশের যা জনসংখ্যা, তার 65 কোটি মানুষের যা হচ্ছে যে সম্পদ, সেই সম্পদের যে মিলিত যা পরিমাণ, তা মাত্র দেশের 9 জন হচ্ছে যে মানুষের। আপনি দাভোসের কথা বলছেন, উনি বিশ্ব ব্যাংকের কথা বলছেন, বিশ্ব ব্যাংকের রিপোর্টের কথা বলছেন। আমি জানেন আমাদের কাছে একটা রিপোর্ট আছে, আমি অবশ্যই দর্শকদের নিশ্চয়ই দেব। এ রাজ্যে কংগ্রেস অভিযোগ করছে, সিপিএম অভিযোগ করছে যে তৃণমূল বিজেপি এটা নাটক করছে, তাদের নিজেদের মধ্যে একটা কোথাও সমঝোতা রয়েছে। এখানেই প্রশ্ন, যদি সমঝোতা থাকে তাহলে কাঁথিতে যে অভিযোগটা করছেন সেই ঘটনা ঘটলো কেন? অর্থাৎ দুদলের মধ্যে সংঘর্ষ বা এই হিংসার ঘটনা। আবার প্রশ্ন, অমিত শাহ এই কাঁথির সভায় দাঁড়িয়ে টাইম টু টাইম বেঁধে দিলেন যে এই সময়ে হবে ভোট, এই সময়ে হবে ভোট, এবং তারপরে যখন গণনা হবে তখন খালাস মমতা সরকার। উদয়নদা, নাটক যদি থেকেই থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটছে কেন? না, তো বাক্য চয়নের মধ্যে একটা নাটকীয়তা আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে যেভাবে বলছেন, লোকসভা ভোটে আপনার যেদিন রেজাল্ট বেরোবে সেদিনকে এখানে রাজ্য সরকার পড়ে যাওয়ার কি আছে? যদি আমি ধরে নিই 42টার মধ্যে 30টা আসনই বিজেপি জিতে গেল, তাহলেও কি রাজ্য সরকার পড়ে যাবে? তা তো হয়নি। না, তাহলে কি দিশার অভাব না, ওগুলো সমর্থকদের উজ্জীবিত করার জন্য ওই ধরনের একটা শব্দ ব্যবহার করতে হয়, বাক্য চয়ন করতে হয়, সেগুলো করতে হয়, তাতে কিছু এসে যায় না। কিন্তু ভেতরে ভেতরে কার কি নাটক আছে সেটা আমি জানি না ভাই, আমি বলতে পারবো না। আপনার কি মনে হয় যে এই ধরনের কর্মসূচি দেখে, বিরোধিতা দেখে, যে নেত্রী আজকে ব্রিগেডে এই রকম সভা করলেন, তারপরেও বিজেপি আর তৃণমূলের সখ্যতা থাকতে পারে এখানে কোথাও তলে তলে? না, বিজেপি এবং তৃণমূলের কি সখ্য আছে সেটা আমি জানি না, কিন্তু বক্তব্য হচ্ছে যে সাধারণ এই মানে পাবলিক স্ফিয়ারে আমরা যে আলোচনাগুলো করছি, সেটা সারাক্ষণই বিজেপির ইস্যু আর তৃণমূলের ইস্যু নিয়ে আলোচনা চলছে। এইটা গড়ে তোলা হচ্ছে, এটাকে বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। মানে এক ধরনের মানে কনসেন্ট তৈরি করা হয় সমাজের মধ্যে, এবং সেখানে মিডিয়ার একটা খুব বড় রোল থাকে। মিডিয়া এটা করে, সেটা হচ্ছে এই কনসেন্ট ম্যানুফ্যাকচার করে। অর্থাৎ বিজেপির বক্তব্য তুলে ধরবো, তৃণমূলের বক্তব্য তুলে ধরবো, দুজনকে লড়িয়ে দেবো। তার ফলে এখানে সিপিএম এর কংগ্রেসের যে শূন্যতা, সেই শূন্যতা কংগ্রেসের শূন্যতা নয়। অনেক সময় অনেক কর্মসূচি অনেক দলই নেন যাদের কোনো বক্তব্য নিয়ে কোনো আলোচনা হয় না, পাবলিক স্ফিয়ারে সেগুলোকে আনার কোনো
কোনো চেষ্টাই হয় না। সেখানে কতগুলো বক্তব্য অবশ্যই বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, তৃণমূল রাজ্য সরকারে আছে, তাদের এটা কি মানে রাজ্য সরকারগত এবং কেন্দ্রীয় সরকারগত আলোচনা হলে ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে বিজেপি এখানে 3টে এমএলএ, কংগ্রেস এবং সিপিআইএম এর এমএলএ অনেক বেশি সংখ্যায়, কিন্তু তাদের কর্মসূচিগুলো যাতে না দেখানো হয়, সেগুলো নিয়ে যাতে আলোচনা না হয়, তাদের কর্মসূচিও তুলে ধরা হয়। সিঙ্গুর থেকে যে মিছিলটা হয়েছে সেটাও না, সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে সেগুলো না, গুরুত্ব দেওয়া সেগুলো হয়েছে, নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এইটা হচ্ছে কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং। আপনি নোটবন্দির সময় দেখুন, না, আপনি জিএসটির সময় দেখুন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ নিয়ে কত আলোচনা হয়েছে, আর আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ নিয়ে কত আলোচনা হচ্ছে। 3 তারিখে যে ব্রিগেড সমাবেশ, মানুষ তার বিরোধী আগে যখনই কোনো এই যে কাজ, নতুন করে ইস্যু কৃষক করা বিরোধী হচ্ছে, কোনো কাজ এই যে মহারাষ্ট্রে পুজোকে কি নিয়ে, হয়েছে? ধর্মকে নিয়ে, আমি বলছি যে খুব পরিষ্কার অভিযোগটা, 3 তারিখে বামফ্রন্টের ডাকে ব্রিগেড সমাবেশ, এবং চারিদিকের যা খবর, লক্ষ লক্ষ মানুষ ঠিক আসবে এই ব্রিগেডে, বিভিন্ন হচ্ছে যে জেলা থেকে, ফলে তার আগে এইটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দাও। দুর্গাপুজো, সরস্বতী পুজো, ধর্ম, এইগুলোকে হচ্ছে যে ইস্যু তৈরি করো, সাম্প্রদায়িক বিভাজনের ইস্যু তৈরি করো। মুখ ঘুরিয়ে নিয়েছে 3 তারিখ ব্রিগেডে দেখবেন যে মানুষ হচ্ছে যে মুখ ফিরিয়ে সাম্প্রদায়িক নিয়েছে। বিভাজনের ইস্যু তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িক বিভাজনের কোনো চেষ্টা হচ্ছে না তো? তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা পরিষ্কার আপনি বলুন, চেষ্টা হচ্ছে না তো? একটাই প্রশ্ন, এটা তরুণরা সেটা হচ্ছে স্বীকার যে করবেন। তৃণমূল সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইমাম ভাতা থেকে শুরু করে রামনবমীর মিছিল, পবিত্র যাত্রা স্লোগান, তারপরে হচ্ছে যে গণেশ পুজো থেকে শুরু করে যা যা কর্মসূচি নিয়েছে, কোনটা বিজেপি আরএসএস কে মাইলেজ দেয়? আমি একটা কোন কোনটা ঘটনা বিজেপি আরএসএস কে মাইলেজ না, দেয়? সংযোজন করবেন, কারণ বিজেপিকে উৎসাহিত করার জন্য। এটা তো মিলবেই। সেটা হচ্ছে 2011-এ মমতা দেবী যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, সর্বদা জানেন আরএসএস এর স্কুল 1200 সামথিং ছিল, আজকে সেটা 4738টা আরএসএস স্কুল। গ্রোথটা এই 7 বছরে এবং RSS এর এরপরে রাজ্যে বলার প্রধান দরকার সেটা বলছে। ভ্যাকসিনেশনটা কোথায়? আমি তোমাকে একটা কথা বলবো, একটা সংযোজন করব। মমতা ব্যানার্জির মুখে রাজনাথ সিং এর বিরোধিতা দেখো। 98 থেকে 2004 সাল বাজপেয়ীজি ভালো ছিলেন, অর্থাৎ বিজেপি তখন খারাপ ছিল না। আচ্ছা, ব্যক্তি খারাপ, আপনি রাজনাথ সিং এর যে কথাটা তুললেন, কাল কাঁথিতে এমন কি হয়েছিল, আমি দয়ানদার কাছেও প্রশ্ন রাখবো, কাঁথিতে এমন কি হয়েছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে জানতে চাইছেন পরিস্থিতি, টুইট করছেন পরিস্থিতি নিয়ে, এবং শুধু তাই নয়, রিপোর্ট চেয়ে পাঠানো হলো। আপনি বলুন উদয়ন বাবু, আপনি একদম কাশ্মীর বাদ দিয়ে না, কাঁথিতে কি হয়েছে তার তো আমার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই, আমি সেটা নিয়ে মন্তব্য করব না। কিন্তু রাজনাথ সিং যে ইন্টারভেনশনটা রাজনাথ সিং এর হয়েছে অ্যাজ ইউনিয়ন হোম মিনিস্টার, সেটা হয়েছে অমিত শাহ, তিনি বিজেপির রাজ্য সভাপতি, এই সর্বভারতীয় সভাপতি, তার মিটিংকে কেন্দ্র করে, তার মিটিং এর পরে ওই ধরনের একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে, কে বাস ভাঙচুর করেছে, কে বাইক পুড়িয়েছে, কে তৃণমূলের কার্যালয়ে আগুন ধরিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ, সেগুলো নিয়ে আমরা এখানে মন্তব্য করতে পারি না। কিন্তু এটা হয়েছে, কিন্তু আরো অনেক ধরনের সমস্যা হতে পারে যেগুলো নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কখনোই ফোন করেন না বা সেগুলো নিয়ে আলোচনা করেন। এটা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি রিপোর্ট করেছেন রাজনাথ সিংকে যে আমার সভার পরে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তাই ঘটেছে। এটা এমন কিছু বড় ব্যাপার না, এটাও একটা রাজনীতি, এটাও একটা রাজনীতি কিনা? অরিন্দা, আমি একটা কথা বলি, যে আমি যখন ওই কাঁথির ঘটনা বলেছিলাম, যেটা 30টা নিহত হবার কথা বলছি, সেটা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে একটা প্রেস কনফারেন্স দেখে, সেটা কাঁথিতে হয়েছে আমি বলিনি, তাই জন্য যদি কেউ মিসআন্ডারস্ট্যান্ড করে থাকে আমি একটু শুধরে নিলাম। সেকেন্ড হচ্ছে, আমি মিডিয়া সম্পর্কে খুব শ্রদ্ধাশীল হয়ে বলছি, মিডিয়া গ্রাসরুট রিয়ালিটিটা দেখায়। প্রফেসর ব্যানার্জি ইজ এ ভেরি লার্নেড পারসন। সেফোলজিতে জেনারেলি এখন যেটা দেখা যাচ্ছে, যে তৃণমূলের কাছে মোটামুটি 40%-এর ওপর ভোট আছে, বিজেপিকে 30%-এর ওপর, লেফট কংগ্রেসকে মিলিতভাবে 20%-এর ওপর রেখেছে। বিধানসভায় নো ডাউট লেফট কংগ্রেস সেকেন্ড পজিশনে আছে, কিন্তু পঞ্চায়েতের ইলেকশন যেটা রিসেন্টলি হচ্ছে, বিজেপি সেকেন্ড পজিশনে আছে। তাই আমার মনে হয় মিডিয়াকে এখানে যেটা গ্রাসরুট রিয়ালিটি মিডিয়া সেটাই তুলে ধরছে। আরেকটা যেটা বলছি, হোম মিনিস্টার, যেটা কনস্টিটিউশনালি হোম মিনিস্টার বা সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট চাইতে পারে। এবার কোন বিষয়ে রিপোর্ট চাইবেন, সেইখানেই তো রিপোর্ট চাইতে পারেন, সে বিষয়ে তার ডিসক্রিশন। অবশ্যই অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু অন্য রাজ্যেও, অন্য জায়গাতেও, সেসব ক্ষেত্রে কি হচ্ছে আর এখানে কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছিল আর কি। আমি আসছি, আপনি যেটা বললেন কিছুক্ষণ আগেই, যে আসলে এই যে
এই যে মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ যদি উন্নয়ন হয়ে থাকে, যদি তাই হয় যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা নিশ্চিন্ত যে দ্বিতীয় স্থানে, তাহলে সরস্বতী পুজো, দুর্গা পুজো, আবার এই ধর্মীয় মেরুকরণ এখানে আনা কেন? কেন দেশীয় ক্ষেত্রেও, জাতীয় ক্ষেত্রেও কেন অযোধ্যা মন্দির, অযোধ্যার রাম মন্দির লোকসভা ভোটের আগে ইমিডিয়েট বানানোর পরিকল্পনা, বা সুপ্রিম কোর্টে আসলে আবেদন, রিট পিটিশন দায়ের, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। আসবো একটা বিরতির পর। বিরতির আগে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনের আগে ফের অযোধ্যার জমি নিয়ে সরগরম পরিস্থিতি। অবিতর্কিত জমি ন্যাসের হাতে ফেরানোর আবেদন রেখেছে কেন্দ্রীয় সরকার, তবে আশঙ্কায় মুসলিম সংগঠনগুলি। দেখে নেওয়া যাক একবার এই অযোধ্যা নিয়ে বিতর্ক চলছে ঠিক কবে থেকে। অযোধ্যায় বিতর্কিত জমি নিয়ে মামলা চলছে, চলুক। বাকি অবিতর্কিত জমি মালিকদের ফিরিয়ে দিতে চায় মোদী সরকার। ইতিমধ্যেই এই মর্মে সুপ্রিম কোর্টে রিট পিটিশনে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ আদালত এই আবেদন মেনে নিলে 42 একর জমি ফেরত পাবে রাম জন্মভূমি ন্যাস। এক নজরে দেখে নেওয়া যাক অযোধ্যার জমি বৃত্তান্ত। বাবরি মসজিদ ছিল 0.313 একর জমিতে। 1949-এর 22শে ডিসেম্বর মধ্যরাতে মসজিদের প্রধান গম্বুজের নিচে রামলালার মূর্তি বসানো হয়। দাবি, ওখানেই রামের জন্ম হয়েছিল। 1991-এ কল্যাণ সিং সরকার বিতর্কিত এলাকা ঘিরে মোট 2.77 একর জমি অধিগ্রহণ করে। লক্ষ্য, পুণ্যার্থীদের সুবিধে দান ও পর্যটনের উন্নয়ন। 1992-এর 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়। 1993-এ উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কেন্দ্রের নরসিমহা রাও সরকার ওই 2.77 একর জমিকে ঘিরে মোট 67.703 একর অধিগ্রহণ করে। আশপাশের এলাকা ছিল মূলত হিন্দুদের। ন্যাসের কাছে ছিল 42 একর। প্রথমে অর্ডিন্যান্স জারি হয়ে পরে সংসদে আইন পাস হয়। 1994-এ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা। সুপ্রিম কোর্টের রায়, বাবরি মসজিদের 0.313 একর জমির অধিকার দাবি মুসলিমদের। মামলায় জিতে মুসলিমদের অধিকার কায়েম করতে যাতে অসুবিধে না হয় সেজন্য আশপাশের জমি সরকারের হাতে থাকে। 2003-এ ঘেরা জমিতে বিশ্ব হিন্দু পরিষদ শিলা পুজোর প্রস্তুতি নিলে মামলা। উচ্চ আদালতের রায়, ঘেরা জমিতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে না। এই নিয়ে যখন মামলা চলছে, তারই মধ্যে মঙ্গলবার বাবরি মসজিদের 0.313 একর বিতর্কিত জমি বাদ দিয়ে বাকি জমি, বিশেষত 42 একর জমি ন্যাসের হাতে ফিরিয়ে দিতে চেয়ে কেন্দ্রের আবেদন। বলা হয়, বিতর্কিত জমিতে আসা যাওয়ার জন্য খোলা থাকুক রাস্তা। এখানেই আপত্তি মুসলিম সংগঠনগুলির। আশঙ্কা, বিতর্কিত জমির আশপাশে মন্দির বা কাঠামো তৈরি হলে পরে বাবরি মসজিদের অধিকার পেলেও সেখানে নতুন করে মসজিদ তৈরি সম্ভব হবে না। নিউজ 18 বাংলা। ধর্মীয় মেরুকরণের মধ্যেই সেই অযোধ্যার রাম মন্দির উঠে আসছে, এবং অযোধ্যার রাম মন্দির গড়তে এত মরিয়া কেন বিজেপি? উদয়নবাবু, এখানে আপনি কি বলবেন? এই সময়ে আবারও 2014 সাল থেকে হলো না, এখন এসে সুপ্রিম কোর্টে গিয়ে সরকার বলছে যে ওইটা মালিককে ছেড়ে দিন ওই জমিগুলো। তার মানে কি রাম মন্দিরটা গড়তে হবে? না, দেখুন, রাম মন্দির নিয়ে যা আবেগ তৈরি হওয়ার সেটা 80-র দশকের শেষে, 90-এর দশকে শেষ হয়ে গেছে। মানে ভোটে রাম মন্দির কতটা কার্যকরী হয় সেটা মিটে গেছে। তাহলে কি বিজেপি বুঝতে পারছে না? না, বিজেপি বুঝতে পারছে, কারণ এখন শরিকরা অনেকে বেরিয়ে যাচ্ছেন বা নিজেদের মধ্যে ভোট কমে যাচ্ছে, সেই জন্য রাম মন্দির ইস্যুটাকে হয়তো আবার গুরুত্ব দেওয়া শুরু করছেন। কিন্তু এগুলো গুরুত্ব পায়নি। আপনি সবচেয়ে বড় একটা এক্সাম্পল দেখবেন 1992 সালে রাম জন্মভূমি ন্যাসের সভাপতি স্বরূপানন্দ তিনি বলেছেন আমরা গুলি নিতেও প্রস্তুত। না, সেটা আজকে তো আরো বড় ঘটনা ঘটেছে। আজকে মহাত্মা গান্ধীর শহীদ দিবস। সেই দিন আলিগড়ে হিন্দু মহাসভার নেত্রী পূজা পান্ডে তিনি মহাত্মা গান্ধীর কুশপুত্তলিকা দাহ করেছেন খেলনা বন্দুক দিয়ে, এবং নাথুরাম গডসের ছবিতে মালা দিয়েছেন, ফুলমালা দিয়েছেন। তো এই চেষ্টাগুলো তো চলছেই, কিন্তু সেটা বড় কথা নয়। 1992 সালটাকে কল্পনা করে দেখুন, সেই সময় রাম মন্দির আন্দোলন যে তুঙ্গে ছিল, এখন সেই জায়গায় নেই, মানে রাজনৈতিকভাবে নেই। যেহেতু আদবানি তখন রথযাত্রা করে সেটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিলেন এবং বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল 1992 সালের 6 ডিসেম্বর। তার আগে তো কল্যাণ সিং এর গভর্নমেন্টটা ছিল উত্তরপ্রদেশে, তারপরে তো কল্যাণ সিং আরো বেশি মেজরিটি পেয়ে জিতে আসার কথা ছিল, যখন 4টে রাজ্যে ভেঙে দিল। কিন্তু 4টে রাজ্যেই কিন্তু বিজেপি হেরে গেল। কিন্তু এই যে 3টে রাজ্যে বিজেপি হেরে গেল, সেখানে উন্নয়ন উঠে আসছে, কর্মসংস্থান উঠে
উঠে আসছে। হ্যাঁ, উঠে আসছে তো, এইটাই তো সেই বড় কারণেই কথা। বোধহয় রাম এবং মন্দির 2014 সালে যে 2013 সাল থেকে নরেন্দ্র মোদী যে প্রচারটা করেছিলেন, সেটা কিন্তু ওই পলিসি প্যারালিসিস, কিছু করতে পারছে না, বেকারদের চাকরি নেই, আমি একটা মাসিয়া হিসেবে আসছি, এইটা দেখিয়ে রাম মন্দির দিয়ে কিন্তু আসেননি। এখন রাম মন্দির যদি ইস্যু করেন, আসেননি, উন্নয়ন দিয়ে এসেছিলেন, কিন্তু এখন রাম মন্দিরকে ইস্যু করতে হচ্ছে। বিমান বসুর বক্তব্য যে যেন তেন প্রকারণীয় ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চাইছে এই কেন্দ্রের সরকার। সরকার স্টেটের কোনো ধর্ম থাকে, আর আমাদের তো ডিক্লেয়ার্ড পলিসি, আমাদের স্টেট তো এখানেতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার স্টেট, সেকুলার ইন্ডিয়া, সেকুলার রিপাবলিক। তো সেখানে সরকার করছে, তার মানে হচ্ছে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি যত রকমভাবে করা যায় সেই কাজ এরা অবিরাম করে চলেছে। তার বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত, এবং সত্যিকারের তৃণমূল যদি বিজেপি বিরোধী হয়, এই ব্যাপারেতে 4 ডিগ্রি ওপরে দাঁড়িয়ে কথা বলা উচিত। তো এই দেখছি না, কথা বলে না, কি করব, কি করে কথা বলাবো। সৌরভবাবু, এটা কিন্তু অভিযোগ উঠছে যে মানুষের মধ্যে যে কোনো ভাবে হোক বিভাজন তৈরি করার, আপনি নাহলে ভোটের আগে এই ইস্যু হবে কেন? আপনাকে একটা ধরিয়ে দিয়ে, আপনারা ইতিহাসটা যেটা দিয়েছেন তার সঙ্গে একটা সংযোজন। এলাহাবাদ হাইকোর্ট কিন্তু রায়ে বলেছে যে ওই বিতর্কিত জমিতে এবং বিতর্কিত ধাঁচার নিচে একটা বিশাল আকার মন্দির ছিল, সেটাকেও এলাহাবাদ হাইকোর্ট একবারে স্পষ্ট বলেছে। সেকেন্ড হচ্ছে যে আমার বন্ধু বললেন এনডিএতে যারা শরিক ছিল 2014 সালে, যাদের নিয়ে আমরা ভোট লড়েছিলাম, তারা কিন্তু কেউ বেরিয়ে যায়নি। টিডিপি, পিডিপি, খুসুয়া, এজিপি। আমার প্রশ্নের উত্তরটা দিন, এখন কেন এই রাম মন্দির, এখন কেন রাম মন্দির ইস্যু? শেষ করি। বিমান বসু যেটা বললেন, ধর্মীয় বিভাজন। এরা জেনারেলি আমরা স্টেট ইলেকশনে এসেছিল, ন্যাশনাল ইলেকশনে এর আমাদের অ্যালায়েন্স ছিল। আমাদের একটা সময়ের পরিসরের মধ্যে। আচ্ছা, আপনারটাই আসছি। ধর্মীয় মেরুকরণের প্রশ্ন ওঠে না, কারণ ধর্মীয় মেরুকরণে আমরা বিশ্বাস করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি। রাম মন্দির ইস্যুটা বিশ্ব হিন্দু পরিষদের, বিজেপির পলিটিক্যাল ইস্যু নয়। রাম মন্দিরের বিশ্ব হিন্দু পরিষদের সেই দাবিটাকে বিজেপি সমর্থন করেছে। তাই জন্য বিজেপির নয়, বিশ্ব হিন্দু পরিষদের দাবিটাকে সমর্থন করেছে। সমর্থন করার সময় হচ্ছে এটাই। এবং আপনারা যেটা বলছেন, বিমান বসুও যেটা বলছেন, যে তৃণমূল যদি প্রতিবাদ করতে হয় তাহলে আরো 4 ডিগ্রি স্বরে বলতে হবে। সেটা সবসময় মমতা ব্যানার্জি, তাহলে নাটক মনে হবে। আমি আবারও বলছি, মেকি দেশপ্রেম দেখিয়ে নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অমর্ত্য সেনকেও এরা দেশদ্রোহী বলার চেষ্টা করেছে। আমরা যখনই আজকে দিনের নাম করে আজকে রাম রাজত্ব রামের মুক্তি উপহার দেওয়ার চেষ্টা করছে। আসল কথা, ওখানে রাম মন্দির ছাড়া আরো অনেক বড় বড় মন্দির আছে উত্তরপ্রদেশে। সেখানে মন্দিরগুলোর উপরে না শ্যাওলা এবং গাছ জন্মে যাচ্ছে, পাথর খসে খসে পড়ছে দেয়াল থেকে, সেইগুলো লক্ষ্য পড়ছে না। কিন্তু রাম মন্দির অযোধ্যা ইস্যু সেই পুরনো দিনের একটা ইস্যু, নিশ্চয়ই সেটা কোর্ট যা বলবে তাই হবে। উদয়নদা বলছেন যে আসলে কোনো ইস্যু নেই, ইস্যু নেই বলেই তো এখন ধরতে হবে কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে। এইটা হচ্ছে তাদের আরবিআই ভোটের মুখে রাম নাম, যেটা বলছে বিরোধীরা। আমরা দেখাবো ভোটের মুখে রাম নাম, এটাই বলছেন বিরোধীরা। ফিরহাদ হাকিম তিনি বললেন যে আসলে রামকে দেখানো এই মুহূর্তে জনপ্রিয় রাজনীতি করার জন্য। এগুলো সব ইলেকশন আগে ইলেকশন প্ল্যান। রাম ভগবান রামকে ওরা এখন ইলেকশন এজেন্ট বানিয়ে দিয়েছে। ইলেকশন আসলে রামের কথা মনে পড়ে, ইলেকশন চলে গেলে আবার ভুলে যায়। প্রত্যেকবার মানুষকে বোকা বানাচ্ছে, কিন্তু ভারতবর্ষের মানুষ বোকা না যে ওই কুমিরের ছানার মতন এই একটাই দেখিয়ে যাবে, সেটা হবে না। এখানে ভারতবর্ষের মানুষ সহনশীল মানুষ, সবাইকে নিয়ে চলে, সবাই মিলে একসাথে থাকবে এবং মহামান্য আদালত ঠিক করবে কি হবে না হবে। ভোটের আগে কি অন্যরকম একটা সিচুয়েশন হওয়ার আশঙ্কা এই সবের থেকে? অবশ্যই। যখন 1992 সালের আগে লালকৃষ্ণ আদবানির রথযাত্রা গোটা দেশে হলো, আচ্ছা রাম মন্দির তৈরি হবে অযোধ্যায়, আচ্ছা ত্রিবান্দামে কন্যাকুমারিকা এখান থেকে ইট আনতে হবে কেন বলুন তো? গুজরাট থেকে ইট আনতে হবে কেন অযোধ্যায় রাম মন্দির তৈরি করবার জন্য? অযোধ্যায় কি ইটের আকাল পড়েছে? ফলে আসলে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো,
আসলে ধর্মীয় মেরুকরণ তৈরি করো, আর তার মধ্যে দিয়ে ভোটের হচ্ছে যে ফলাফলটাকে আমি সন্ময়দা, এই তো পরিষ্কার। রাফাল এই দুর্নীতি ইস্যুতেই থেকে তো রাম আরম্ভ মন্দির করে সবচেয়ে সমস্ত করা দুর্নীতি নিয়ে আপনারা করছেন, কিন্তু ধর্মীয় এই ভাবাবেগকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, এটাকে আপনারা ঠেকাবেন কিভাবে? ধর্মীয় মেরুকরণ চান না বিজেপি নেতারা বলছেন। একটা কথা বলি, সাম্প্রতিককালে 3টে বিধানসভা নির্বাচনে যেগুলো কংগ্রেস জিতলো হিন্দি বলে, সেখানে 2%, 4%, 6% মাইনরিটি ভোট। সেই হিন্দুত্বের স্টেটেও কিন্তু কংগ্রেস জিতলো। দিস আর দ্য ইন্ডিকেশনস যে হিন্দুত্ব এজেন্ডা আর খাবে না, কিন্তু তা সত্ত্বেও বিজেপি ভুল করছে। এবার আসছি একটা অন্য জায়গায়, আমাদের সময় একদম খুব সংক্ষিপ্ত, এক লাইনে বলবো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আর ন্যাশনাল পেনশন সিস্টেম, এরা 2017-18 এক বছরের স্কিমে দেখিয়েছিল 22 থেকে 25 লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছিল, যেখানে নরেন্দ্র মোদীর অ্যাসুরেন্স ছিল 2 কোটির। ফলে তাদেরই এজেন্সি বলছে ভুল তথ্য। কিন্তু কিছুক্ষণ আগেও স্বরূপদা বারবার করে বলেছেন, বিভিন্ন IMF এর তথ্য থেকে আরম্ভ করে বিভিন্ন তথ্য দিয়ে যে দেখানো হচ্ছে ভারত যথেষ্ট উন্নয়ন করছে, যথেষ্ট উন্নতিতে এগোচ্ছে, কিন্তু এই ভারতেই, এই দেশেই এই যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আরো একটি রিপোর্টে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি হিন্দু ভাবাবেগে জোর দিলে ভারতে হিংসার জোরালো আশঙ্কা। দেখে নিন। সামনেই লোকসভা ভোট, তার আগে চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন গোয়েন্দাদের। তাদের আশঙ্কা, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল হিন্দু ভাবাবেগে জোর দিলে ভারতে হিংসার জোরালো সম্ভাবনা। মার্কিন আইনসভার সেনেট সিলেক্ট কমিটির কাছে রিপোর্ট দিয়েছেন সে দেশের গোয়েন্দা বাহিনী ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর ডান কোটস। 2019 সালে কোথায় কোথায় হামলা বা হিংসার ঘটনা ঘটতে পারে, কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, তা নিয়েই এই মার্কিন গোয়েন্দা রিপোর্ট। এই রিপোর্টেই দাবি করা হয়েছে, মোদীর প্রথম মেয়াদকালে যেসব নীতি নেওয়া হয়েছে তাতে বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে। বিজেপি কট্টরপন্থী শীর্ষ নেতৃত্ব হিন্দুত্ববাদী রাস্তায় হাঁটলে নিচুতলার কর্মীরা হিংসার ঘটনায় উৎসাহ পাবেন। রিপোর্টে মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন হিংসার ঘটনা বাড়লে সংখ্যালঘুরা একঘরে হয়ে যেতে পারেন। সেই সুযোগে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ভারতে তাদের কার্যকলাপ বাড়াতে পারে। লোকসভা ভোটের পাশাপাশি ভারত পাকিস্তান সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, অন্তত আগামী মে মাস পর্যন্ত ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন। চীনের সঙ্গে ভারতের সম্পর্কও এর মধ্যে স্বাভাবিক হবে না বলে রিপোর্টে দাবি করা হয়েছে। নিউজ 18 বাংলা। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর দল বিজেপি হিন্দু ভাবাবেগে জোর দিলে ভারতে হিংসার জোরালো আশঙ্কা। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। কোন দিকে যাচ্ছে দেশ? এই আশঙ্কা নিয়ে আমরা এই ভোট দিতে যাব? একটা কথা আমাদের সময় একদম শেষ। একটা কথা হচ্ছে যে একটা রিপোর্ট, সেটা আমেরিকান প্রেসও বার করেনি, একটা রিপোর্ট যেটা আমেরিকান গভর্নমেন্টও সেটার উপর শিলমোহর দেয়নি, সেই রিপোর্টটা নিয়ে মার্কিন সেনেটের নিয়ম রিপোর্ট, মার্কিন সেনেটের রিপোর্ট, সেটা আমেরিকান, দেখুন আমেরিকান গভর্নমেন্ট সেটা যদি ডিক্লেয়ার করে, তো তাদের হোম মিনিস্ট্রি যদি ডিক্লেয়ার করে, হোম সেক্রেটারি যদি ডিক্লেয়ার করে, মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, মার্কিন সেনেটের থেকে রিপোর্ট, এটা তাহলে আপনি মার্কিন সেনেটের রিপোর্ট নিয়ে অন্তরাত্মাকে তাকে সঙ্গে নিয়ে বসে থাকুন, এরকম কিচ্ছু ভারতবর্ষে হবে না। যখন আইএমএফ দিচ্ছে তখন আপনারা সমর্থন করছেন? না, এরকম কোনো হিংসার কোনো সম্ভাবনা নেই, হিংসাকে সমর্থনেরও কোনো সম্ভাবনা নেই। রাডিক্যালিজম ইজ ব্যাড ইন এনি অফ ইটস ফর্মস এন্ড ম্যানিফেস্টেশন। এরকম আশঙ্কা কি করছেন? প্রশ্নই নেই, একটাই কথা বলছি, প্রশ্নই নেই। সেটা হলো এই যে বিগত যে 5টা রাজ্যের নির্বাচন হলো, হিন্দুত্বের ইস্যু, রাম মন্দির ইস্যু বিজেপি ফ্লোট করেছিল, একদম সাকসেসফুল হয়নি, তারা পরাজিত হয়েছে। তারপরেও যখন রাম মন্দির ইস্যু তুলছে, হিন্দুত্বের ইস্যু তুলছে, তার মানে ওরা জেনেই যে এই ইস্যু ঠিকভাবে হচ্ছে যে মানুষকে গেলানো যাবে না, তা সত্ত্বেও যখন করছে, তার মানে এর পিছনে একটা অন্য কোনো অভিসন্ধি আছে। এই রিপোর্ট সম্পর্কে এবং বিভাজন, মানুষের মধ্যে বিভাজনের যে চেষ্টা, এই সম্পর্কে এই রিপোর্ট দিয়ে একটুখানি অমিত শাহ ভার্সেস মমতা ব্যানার্জি যে এপিসোড মেগা সিরিয়াল, এখন না, আমি মেগা সিরিয়াল বলছি না, আমি বলছি বিভাজনের রাজনীতি, বিভাজনের মধ্যে থেকে হিংসার আশঙ্কা হচ্ছে কিনা? হচ্ছে না। যে আমি একটা কথা বলি, যে পরিস্থিতিতে এখন স্টেটটা চলছে, 42,000 মানুষ আনএমপ্লয়েড হয়েছে স্টেটে গত 2 মাসে। আপনারা এই রাজ্যকে দেখছেন, আমরা এই রাজ্যে দেখছি 42,000 মানুষ আনএমপ্লয়েড হয়েছে, কারখানাগুলো বন্ধ হয়েছে। সেই নিয়ে অমিত শাহর মুখে কোনো স্টেটমেন্ট দেখছেন? মমতা ব্যানার্জির মুখে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন? আজকে সাতগাছিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার বক্তৃতার মধ্যে প্রায় 12 মিনিট মন্দির নিয়ে কথা বলেছেন।
বলবো না না, কিসের কিন্তু জন্য? ধর্মীয় রাজনীতি যারা করছে বিভাজনের তাদেরকে রাজনীতি বিরোধ করতে চলছে, হবে না। তৃণমূল ধর্মীয় এবং রাজনীতি বিজেপি যারা করছেন বিভাজনের তাদেরকে রাজনীতি বিরোধ করছে। করবেন কি করবেন না? তৃণমূল কোনোদিনই ধর্মীয় রাজনীতি করেনি, তাকে অবশ্যই প্রশ্রয় করে। দেয় না। কংগ্রেস যত অবশ্যই বড় করে। বড়ই কথা বলুক, ওনার অবশ্যই নেতারা করে। যখন আপনাদের জন্য ক্রিকেটে বিজেপি এসে বেড়েছে, মমতার হাত ধরে, আপনাদের জন্য বিজেপি বেড়েছে। তৃণমূল এমন একটা দল, এখানে আমি প্রথমেই বলেছিলাম যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, আপনাদের জন্য বিজেপি আমাদের গোপে সময় যাবে। শেষ। চাইছে পুরাণ কিন্তু যে থাকবে, আশঙ্কা কোরআন থাকবে না, আপনাদের জন্য বেদ বেড়েছে। থাকবে না, রিপোর্টে বেদান্ত উঠে থাকবে না। এসেছে তা আদৌ সম্ভব কিনা এ নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকবে এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি কত দূর পর্যন্ত যেতে পারে সেদিকেও আমরা নজর রাখবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি সাদা কথা কালো কথা। একটু পরেই দেখুন নিউজ রুম লাইভ, সঙ্গে থাকুন।